হ্যালো আমার ভাই এবং বোনেরা, যারা তোমরা স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দেবে এবং লিখিত পরীক্ষা দেবে, তাদের জন্য আমি আরেকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এনে রেখেছি বা আজকে তোমাদের দিয়ে দেব। অল্প মোটামুটি তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা লিখে নিও। এই যা আমার যতটুকু আমার মেমোরিতে আছে তোমাদের জন্য শেয়ার করব, তোমরা লিখে নিও। আশা করি আমি ডেইলি বলি লিখলে ভালো হবে, শুধু শুনে শুনে ভিডিওটা শুনেই রেখে দিলে তেমন একটা বেনিফিট হবে না, কারণ ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে যেমন শুরু করছি আমি আজকে তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে আগে যেগুলি আমি তোমাদের দেইনি, এইগুলি আমি তোমাদের আজকে দেব, অল্প অল্প যা পারি। ঠিক আছে, তো এই আজকের যেটা হচ্ছে ত্রিপুরার দীর্ঘতম ব্রিজটা আমি তোমাদের দিইনি। ত্রিপুরার দীর্ঘতম ব্রিজ হচ্ছে মৈত্রী সেতু। মৈত্রী সেতু হচ্ছে ত্রিপুরার দীর্ঘতম ব্রিজ, যেটার লম্বাটাও তোমরা মনে রাখো। লম্বাটা হচ্ছে 1.9 কিলোমিটার, মানে লগভগ তোমার 2 কিলোমিটারের আশেপাশে লম্বাটা হচ্ছে 1.9 কিলোমিটার। তাহলে ত্রিপুরার দীর্ঘতম সেতু হচ্ছে কোনটা? মৈত্রী সেতু। মৈত্রী সেতু কোন নদীর উপরে? ফেনী নদীর উপরে। কোন নদীর উপরে? ফেনী নদীর উপরে। ঠিক আছে, আর হচ্ছে ঠিক আছে, মৈত্রী সেতু যেহেতু ত্রিপুরার দীর্ঘতম নদী বলেছি, দীর্ঘতম ব্রিজ বলেছি, তোমাকে যদি ইন্ডিয়ার বা ভারতের দীর্ঘতম ব্রিজ বলে, তাহলে তোমরা রিসেন্টলি হয়েছে যে ব্রিজটা, সেটা হচ্ছে অটল সেতু। অটল সেতু, অটল সেতুটা সেটা হচ্ছে মুম্বাইয়ে, নবী মুম্বাই থেকে সাউথ মুম্বাই এটা কানেক্ট করেছে, যেটা অনেক ধরো 3-4 ঘন্টার রাস্তা, সেটা আধা ঘন্টার ভেতরে শেষ হয়ে যাবে। সেটা হলো অটল সেতু, যেটার লেংথ হচ্ছে তোমার 21.9 কিলোমিটার, মানে লগভগ 22 কিলোমিটার ধরে নিতে পারো। 21.9 না, 21.8 কিলোমিটার, লগভগ তোমরা 22 কিলোমিটার ধরে নিতে পারো। এটা হচ্ছে অটল সেতু, কিন্তু এটা হচ্ছে সি ব্রিজ। ঠিক আছে, এই আরবিয়ান সির উপরে, সেটা হচ্ছে সি ব্রিজ, এটা হলো সমুদ্রের মধ্যে ব্রিজ। হ্যাঁ, কিন্তু তোমার যে নদীর মধ্যে যদি বলে ভারতের সবচেয়ে দীর্ঘতম ব্রিজ কোনটা, সেটা হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজ। সেটা হচ্ছে আসাম। আসাম কোন জায়গায়? ব্রহ্মপুত্রের লোহিত নদীর উপরে। ঠিক আছে, সেটা হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। নদীর মধ্যে যদি ব্রিজ বলে সেটা মনে রাখবে। সমুদ্রের ব্রিজটা হচ্ছে অটল সেতু, এবং ভূপেন হাজারিকা সেতু, ডক্টর ভূপেন হাজারিকা সেতু হচ্ছে নদীর উপরে। সেটা হচ্ছে 9.15 কিলোমিটার, মানে ধরো 9.25 কিলোমিটার মোটামুটি বলতে পারি। 9.25 হলে 9.25 কিলোমিটার হবে, মানে 9 কিলোমিটার থেকে একটু বেশি। ঠিক আছে, এতটুকু। আরেকটা যেমন তোমাদের বলেছি না কি মনে নেই। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, এটা তোমরা জানো। সৌরভ গাঙ্গুলি আমাদের প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক, এটাও তোমরা মনে রাখতে পারো। ত্রিপুরা বিকেইম এ ফোর্থ স্টেট, মানে ত্রিপুরা 4 নম্বর স্টেট হয়েছে ই ক্যাবিনেটের জন্য। ই ক্যাবিনেট বুঝেছো? কাগজে পত্রে কোনো কিছু হবে না, যা আলাপ আলোচনা হবে, যা প্রস্তাবনা হবে, সব তোমার ডিজিটাইজেশন ভাবে হবে, ডিজিটালের ভাবে হবে। সেটা ত্রিপুরা হচ্ছে ফোর্থ স্টেট, মানে 4 নম্বর স্টেট। ইউকে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পরে ত্রিপুরা হচ্ছে ফোর্থ স্টেট, যেটা অ্যাসেম্বলি, বিধানসভা ই ক্যাবিনেট হয়েছে। ঠিক আছে, এখানে হাতে কাগজ নিয়ে এই বান্ডিল নিয়ে আসতে হবে না, সেটা ডিজিটালাইজেশনের মাধ্যমে হবে। ঠিক আছে, আরও যেমন এই তোমাদের এই ইয়ের মধ্যে বলতে পারি, যেমন ফোর্সের মধ্যে তোমরা র চিফ মনে রাখতে পারো। র চিফ হচ্ছে রবি সিনহা, তোমরা র চিফ মনে রাখতে পারো। সিডিএস, চিফ ডিফেন্স স্টাফ, সিডিএস যাকে বলা হয়। তোমরা অনেকেই শুনেছো বিপিন রাওয়াত অ্যাক্সিডেন্টে হেলিকপ্টার ক্র্যাশে মারা গেছেন, হ্যাঁ, বা শহীদ হয়েছেন আমরা বলতে পারি। ওনার পরে চিফ ডিফেন্স স্টাফ হচ্ছে যতগুলি ফোর্স আছে সবগুলির চিফ। ধরো নেভি বলতে পারো, আর্টিলারি ফোর্স বলতে পারো, হ্যাঁ, এবার যতগুলি এয়ারফোর্স বলতে পারো, যতগুলি আছে সবগুলির চিফ হচ্ছেন একজন বানানো হয়েছে। যেটা প্রথম বানানো হয়েছিল বিপিন রাওয়াত, সেকেন্ড হয়েছেন অনিল চৌহান। ঠিক আছে,
ইন্ডিয়ার ইলেকশন কমিশনারকে রাজীব কুমার, এটা মনে রাখতে পারো। একটু স্লাইড টাফ করে দিচ্ছি, কারণ হয়তো বা 6,000-এর মধ্যে 1,000 নিয়োগ হবে, এত একদম ইজি দিয়ে তাহলে তো সবাই পাস করবে। আর আমি চাইবো তোমরা যারা ভিডিও দেখো, আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা সবাই বলো যে আপনার ভিডিও দেখে অ্যাটলিস্ট এতটুকু এনকারেজ হয়েছি যে চাকরি পাওয়ার একটা আশা মনের মধ্যে জন্মেছে। আর পাওয়া না পাওয়া পরের কথা, এটা হলো পরের ব্যাপার। ঠিক আছে, তাহলে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছে রাজীব কুমার, এবং সিবিআই, এটাও মনে রাখো, সিবিআই ডিরেক্টর হচ্ছেন প্রবীণ সুদ। আচ্ছা, ত্রিপুরার চিফ ইলেকশন কমিশনার বর্তমানে ML দে, IS রিটায়ার্ড অফিসার। এটাও মনে রাখতে পারো। আর যেমন কিছু যেমন ফার্স্ট পদ্মশ্রী আমাদের ত্রিপুরা থেকে পেয়েছে, ঠিক আছে, এই ডক্টর রথীন্দ্রনাথ দত্ত। ফার্স্ট অর্জুন পুরস্কার কে পেয়েছে মন্টু দেবনাথ। এইগুলি তোমরা মনে রাখতে পারো। এবং যেমন ধরো গন্ডাছড়ার নামটা চেঞ্জ করে কি হয়েছে, গন্ডাছড়ার নামটা চেঞ্জ করে হয়েছে গন্ডা তুইসা, ঠিক আছে। যেমন বড়মুড়ার নামটা চেঞ্জ করে, মানে ককবরকে এগুলি চেঞ্জ করা হয়েছে। যেমন বড়মুড়ার নামটা চেঞ্জ করে রাখা হয়েছে হাতাই কতর, ঠিক আছে। এটা একদম ইম্পর্টেন্ট। আর যেমন রিসেন্টলি ইলেকশন হয়েছে, তোমরা জানো 5টা স্টেটে ইলেকশন হয়েছে, ঠিক আছে। 5টা স্টেটের ইলেকশন যে হয়েছে, 5টা স্টেটের চিফ মিনিস্টারের নাম তোমরা মনে রাখতে পারবে, মনে রাখার দরকার আমি মনে করি, এটা পরীক্ষার সুবাদে। যেমন রাজস্থানের চিফ মিনিস্টার হচ্ছেন ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার হচ্ছেন মোহন যাদব। রাজস্থানের চিফ মিনিস্টার হচ্ছে ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের হচ্ছেন মোহন যাদব, ঠিক আছে। আর যেমন তেলেঙ্গানার এই চিফ মিনিস্টার হচ্ছেন রেবনাথ রেড্ডি। একমাত্র তেলেঙ্গানাই INC করেছে, বাকি মোটামুটি সবগুলি বিজেপি থেকে গভর্নমেন্ট হয়েছে। মিজোরামটা একটু আলাদা আছে। মিজোরামেরটা তোমাদের বলেই দিয়েছি, লালদোহমা সোর্ন তোমাদের বলেছি মিজোরামের চিফ মিনিস্টার। এবং ছত্তিশগড়ের চিফ মিনিস্টার হচ্ছেন বিষ্ণুদেব সাই। ছত্তিশগড়ের চিফ মিনিস্টার কে হচ্ছেন বিষ্ণুদেব সাই। এগুলি লিখে রাখলে আমার মনে হয় ভালো হবে। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের অনারেবল জাস্টিস DY চন্দ্রচূড়, যিনি 50th মানে 50তম চিফ মিনিস্টার। আচ্ছা, ঠিক আছে, এই 50তম বলতে মনে হয়েছে আমাদের যে গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি, অনারেবল গভর্নর, উনি কততম রাজ্যপাল ত্রিপুরার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কততম রাজ্যপাল তোমরা কি জানো? হয়তো বা অনেকেই জানো। হ্যাঁ, রাজ্যপাল হচ্ছেন উনি 20তম রাজ্যপাল। ত্রিপুরার 20তম রাজ্যপাল হচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ঠিক আছে। এবং তোমাকে যদি বলে যে আমাদের শিক্ষামন্ত্রীকে, একটু কনফিউশন হয়ে যাবে কিন্তু, শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাই হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী, ঠিক আছে। আর যেমন তোমাদের বলতে পারে যে CM আছেন, CM উনি কততম CM, উনি যে মানিক সাহা আছেন উনি কত নম্বর, মানে কততম CM, উনি হচ্ছেন 11th CM, মানে 11 নম্বরে 11 নম্বর মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা, ঠিক আছে। আর যদি বলে গত অ্যাসেম্বলি ইলেকশন যে গেছে, অ্যাসেম্বলি ইলেকশনটা কততম অ্যাসেম্বলি ইলেকশন, বিধানসভা ইলেকশনটা যে গেছে কততম বিধানসভা ইলেকশন, কত বলবে? 13তম, 13th অ্যাসেম্বলি ইলেকশন, ঠিক আছে। আর যেমন ধরো উপনির্বাচন 2টাতে হয়েছে, উপনির্বাচনগুলি কোথায় কোথায় হয়েছে? একটা হয়েছে বক্সনগর, একটা হচ্ছে ধনপুর, ঠিক আছে। ধনপুরে কে উইন করেছেন? বিজেপি থেকে উইন করেছেন বিন্দু দেবনাথ। এবং বক্সনগরে বিজেপি থেকেই উইন করেছেন তফাজ্জল হোসেন। এটা তোমরা মোটামুটি এইগুলি মনে রাখতে পারো। আর যেমন তোমাদের বলিনি, যেমন ফার্স্ট বেঙ্গলি ফিল্ম, ত্রিপুরার ফার্স্ট বেঙ্গলি ফিল্ম কোনটা? রূপান্তর, অনেকেই জানো তোমরা। এবং ফার্স্ট ককবরক ফিল্মটা কী হচ্ছে? ফার্স্ট ককবরক ফিল্মটা হচ্ছে লংতরাই। আমি যা মনে পড়ছে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এগুলি তোমরা মোটামুটি মনে রাখতে পারো। ইন্টারন্যাশনালের মধ্যে
তোমরা যেমন বলতে পারো নোবেল পিস প্রাইজ 2023, এটা একটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, নোবেল পিস প্রাইজ কে পেয়েছে 2023, মানে শান্তি পুরস্কার, নোবেল পুরস্কার কে পেয়েছেন? উনি হচ্ছেন নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী মানে ইরান থেকে উনি পেয়েছেন। উনি মহিলা সংক্রান্ত, মহিলাদের নিয়ে অনেক বাইন্ডিংস আছে, অনেক বাধা বিপত্তি আছে, সেইগুলির বিরোধিতা উনি করেছেন। তার জন্য ওনাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। তাহলে ওনার নাম হচ্ছে নার্গিস মোহাম্মদী। ঠিক আছে। আর যেমন আরেকটা ছিল ইন্ডিয়ার মধ্যে বলতে পারো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কোনটা? যেটা রেশন থেকে আমাদের ফ্রি চাল দেওয়া হয়, যারা বিপিএল হোল্ডার বা কী ফ্যাসিলিটি আছে ওদের মধ্যে নেক্সট যে অ্যানাউন্সটা করা হয়েছে, এটা কী করা হয়েছে যে নেক্সট আরও 5 বছর এদেরকে ফ্রি রেশন দেওয়া হবে। এটা কোন যোজনা? গরিব কল্যাণ যোজনা। এটা মনে রাখবে যে 5 ইয়ার্স রেশন ফ্রি বা 5 কেজি রেশন চাল ফ্রি, এটা কোন কল্যাণ যোজনায় দেওয়া হচ্ছে? এটা হচ্ছে গরিব কল্যাণ যোজনা। আর এইবারের যে 2024 যে রিপাবলিক ডেতে যে মুখ্য অতিথি ছিলেন বা এবার হয়েছেন আজকের দিনে, আজকে 26শে জানুয়ারি মুখ্য অতিথি হয়েছেন, উনি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ঠিক আছে, ফ্রান্সের প্রেসিডেন্ট, ওনার নাম ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, ফ্রান্সের প্রেসিডেন্টের এবারের 2024 রিপাবলিক ডেতে রিপাবলিক ডেতে উনি আমাদের চিফ গেস্ট ছিলেন। ঠিক আছে। আর হচ্ছে আমাদের ত্রিপুরার ককবরক ভাষা দিবস। ককবরক ভাষা দিবস যেটা কত তারিখ এটা পালন করা হয়, এটা কিন্তু ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ যারা জানুয়ারি মাসে পরীক্ষা হবে বা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তাদের জন্য ইম্পর্টেন্ট আছে, পুলিশের জন্য ইম্পর্টেন্ট আছে। 19শে জানুয়ারি। এবং আমাদের পূর্ণরাজ্য স্টেটহুড ডে, পূর্ণরাজ্য কবে হয়? পূর্ণরাজ্য দিবস কোনটা? 21শে জানুয়ারি 1972। এটা হলো আমাদের পূর্ণরাজ্য দিবস। আর যেমন ইম্পর্টেন্টের মধ্যে কী বলতে পারো, যেমন আগরতলার মানুষ পারবে, আগরতলার বাইরে যারা আছেন তারা হয়তো বা অনেকেই একটু কনফিউশনে পড়তে পারো যে আগরতলার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের নাম কি? মেয়রের নাম হচ্ছে দীপক মজুমদার। ঠিক আছে। আর যেমন ত্রিপুরার যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ম্যাক্সিমাম এরিয়াগুলি বাংলাদেশের লোকে জড়িত, তাহলে কোন ডিস্ট্রিক্ট বা কোন সাব ডিভিশন বাংলাদেশের এরিয়া সবচেয়ে বেশি? ঠিক আছে, সেটা হবে বিলুনিয়া বা সাউথ ডিস্ট্রিক্ট বাংলাদেশের লগে এরিয়া সবচেয়ে বেশি, লাগভগ 84% ধরে নিতে পারো। এইগুলি একটু আনকমন প্রশ্ন। মিজোরামের সঙ্গে কোন সাব ডিভিশনের সবচেয়ে বেশি এই বর্ডার শেয়ার করে? সেটা হলো কাঞ্চনপুর সাব ডিভিশন। এবং আসাম এবং মিজোরাম দুইটা স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে, এটা দেখো, এটা অনেকেই পারবে না, আমিও জানতাম না আগে। সেটা হচ্ছে পানিসাগর সাব ডিভিশন হচ্ছে এমন একটা সাব ডিভিশন যেটা আসাম এবং মিজোরাম দুইটা স্টেটের সঙ্গেই বর্ডার শেয়ার করে। আর যেমন ভারতের ক্ষেত্রে একটা বলতে পারো, ফার্স্ট ওমেন তোমাদের ফার্স্ট ওমেন গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি হচ্ছেন সুধা মূর্তি, যে ইনফোসিসের চেয়ারম্যান বা ইনফোসিসের মালিকের স্ত্রী উনি। এবং আরেকটা পরিচয় দিতে পারি ওনার সম্বন্ধে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর যে মিসেসের মা উনি, বা আমরা বাংলা যেটা বলে শাশুড়ি বলতে পারি। তাহলে সুধা মূর্তি হচ্ছেন যে ফার্স্ট ওম্যান গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। মানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম বলিনি, ওনার নাম হচ্ছে ঋষি সোনকের স্ত্রীর মা বা ওনার শাশুড়ি বলতে পারেন, উনি পেয়েছেন গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে। আর ত্রিপুরার আরেকটা জিনিস তোমরা এটা কম পাবে, ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের নাম কি? ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের নাম হলো শ্রী সিদ্ধার্থ শঙ্কর দে। অ্যাডভোকেট জেনারেল, খুব বড় পোস্ট কিন্তু, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে। এবং কবাডি চ্যাম্পিয়নশিপ বলো, হকি চ্যাম্পিয়নশিপ বলো, কবাডি চ্যাম্পিয়নশিপেও এশিয়া চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া জিতেছে, হকি ওমেন লিগেও ইন্ডিয়া জাপানকে হারিয়েছে 4-0-তে।
এটাও মনে রাখতে পারো। আর যেমন এইগুলির মধ্যেই তোমরা মোটামুটি মনে রাখতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে তোমাদের ধলাই ডিস্ট্রিক্ট কবে হয়েছে। আগে কিন্তু 3টা ডিস্ট্রিক্ট ছিল, সাউথ, ওয়েস্ট এবং নর্থ। তারপরে ধলাই ডিস্ট্রিক্ট হয়েছে, তারপরে ঊনকোটি, গোমতী, সিপাহীজলা এবং আরেকটা হয়েছে খোয়াই। এই 4টা ডিস্ট্রিক্ট হয়েছে। তাহলে ধলাইটা আগে বলে দিই, ধলাইটা হচ্ছে 1995 খ্রিস্টাব্দে হয়েছে ধলাই ডিস্ট্রিক্টটা। আর বাকি ডিস্ট্রিক্ট কিন্তু সবগুলি যেটা পরে হয়েছে সবগুলি হয়েছে 2012-তে। এতটুকু আজকের জন্য মনে রাখলেই চলবে। তোমরা এগুলি মনে রাখো, আস্তে আস্তে তোমরা এগুলি মনে রাখার চেষ্টা করো। আমার মনে হয় ভালোই হবে তোমাদের পরীক্ষা। আর আরেকটা লাস্ট বলে দিই, আমাদের যে ঊনকোটি ডিস্ট্রিক্টের ঊনকোটির যে তীর্থস্থল বা দর্শনীয় স্থান, সেটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার জন্য নমিনেট করেছে। এখনও ঘোষণা হয়নি, কিন্তু নমিনেট করেছে বা লিস্টেনিং করেছে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তোমাদের জন্য শুভকামনা রইল। ত্রিপুরা পুলিশে যারা ইন্টারভিউ দিচ্ছ, আজকের জন্য এতটুকুই। আর কিছু জানতে চাইলে কমেন্টে বলো। আর স্পেশাল এক্সিকিউটিভের জন্য তোমাদের ভিডিও আমি আরও বানিয়ে দেবো। তোমাদের তো একটু অন্যরকম হয়তো বা হবে, আমি বুঝে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, গুড নাইট।